রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে। এরই মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। মাহিলা, আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটি আসলে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এবং একই সাথে তার ব্যক্তিগত চিকিৎসকের বাইরে জানবার সুযোগটি খুব কম। তারপরেও যদি আজকের দিনে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন সেটি তো জানাবেনই। এবং আমরা যেটা সংবাদে বলছিলাম যে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার অনুমতি চেয়েছে এখন পর্যন্ত। সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো রকম খবর পেয়েছেন কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আসলে এখন রয়েছি রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে। যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার এখন বর্তমানে শারীরিক অবস্থা আসলে এখন কেমন আছে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছি কিনা। আসলে গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনের পরে আসলে নতুন করে আর কোনো কিছুই আসলে জানানো হয়নি, কিন্তু সেখানে যেটি বলা হয়েছে সেই বিষয়টি হয়েছে যে বেগম খালেদা জিয়াকে আজ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থার উপর আসলে নির্ভর করেই তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং এখন পর্যন্ত আসলে সেই কথাই রয়েছে যে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স এসে 10 তারিখে হয়তো বা নিয়ে যাওয়া হতে পারে। সেখানে এখন পর্যন্ত বিএনপি স্থির রয়েছে, তবে সম্পূর্ণ বিষয়টাই আসলে নির্ভর করছে বেগম খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থার উপর। যেটি জানেন যে তিনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রয়েছেন এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছিলাম যে তার কিডনি সমস্যার কারণে তার হিমোগ্লোবিন কিছুটা কমে গিয়েছিল, সেটি এখন আবার বেড়েছে। আসলে তার শারীরিক অবস্থাটা এখন এরকমই যে কিছু বিষয় কখনো উন্নত হয়, কখনো আবার অউন্নত হয়ে যায়। তো আসলে এই বিষয়টি এই জন্যই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে 10 তারিখে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কি না, কারণ সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে যাত্রা এবং এই ধকল বেগম জিয়া কতটুকু সইতে পারবে এবং তার শরীরের কন্ডিশন সেই আগামী 10 তারিখ পর্যন্ত আসলে কোন পজিশনে যায় এইটির উপরেই আসলে এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। তানিয়া, রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই এখনকার মতো তথ্যগুলো নিশ্চয়ই সেই তথ্য জানানোর পাশাপাশি আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। আজকে তিনি দেখা করতে আসবেন কিনা বেগম খালেদা জিয়াকে সেই খবরও আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ এখনকার মতো। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশে পাঠানো সহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। অপরদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলেই ঢাকায় এসে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই অভ্যুত্থানে ১১৪ শহীদের মরদেহ তোলা হচ্ছে আজ। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে পরিবারের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হবে। মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানিয়েছেন, আন্তর্জাতিক প্রটোকল মেনে মরদেহের পরিচয় শনাক্ত করা হবে। গেল বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মহিদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি প্রত্যেক সপ্তাহে এসে পড়ি, প্রত্যেক সপ্তাহে এসে আমি আমার ছেলের কবর করলে আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারা বা আল্লাহর দ্বারা পাওয়া যায় আমি সবচেয়ে খুশি হব, আমি মরে গেলেও শান্তি পাবো। The war will take time. This is not magic. To identify a dead body is a complex process, but be sure the local authorities, forensic colleagues and DRC will be behind every aspect of the operation and to give answers to the families is what they are waiting now, answers for the authorities.
So that is my work. We are just starting today. সহযোগিতার হাতকে প্রসারিত করবেন, যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশিত না হয়। এই লাশ এই যে আমরা যে নিয়ে আসবো, আপনারা দয়া করে এই যে সর্বোচ্চ সতর্ক থাকবেন, এই কাজগুলোয় আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে, এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে, ইভেন দেন যিনি গৌর খদক আছেন তাকে সহ কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে যেন আমরা সেই মিনেসোটা প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, আপনার মাধ্যমে একটু জানতেই চাই যে এই মুহূর্তে সেখানে 114 জন শহীদের যে মরদেহ তোলার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে কিনা এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনেই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে বলেও জানানো হয়েছে, যতটুকু আমরা সিআইডি প্রধানের বক্তব্যে শুনছিলাম। সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিষয়টি করা হবে সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? করা হবে এবং যে সকল পরিবার তাদের স্বজনরা নিখোঁজ বলে দাবি করছেন সেই সকল পরিবার। ধন্যবাদ আপনাকে। এই যে শহীদদের 114 জন বেওয়ারিশ শহীদদের মরদেহ উত্তোলন করে তাদের পরিচয় শনাক্ত করার যে কার্যক্রম, সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দুঃখিত, আমার পেছনে এই যে কার্যক্রম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কাপড় দিয়ে এই যেখানে বেওয়ারিশ হিসেবে শহীদদেরকে গণকবর দেওয়া হয়েছিল সেই জায়গাটিতে পুরো জায়গাটিকে সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং প্রতিটি কবরের যে জায়গা সেই জায়গাটিতেও আলাদা আলাদা করে সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে। কারণ এই যে মরদেহ উত্তোলন এবং ডিএনএ স্যাম্পল সংগ্রহ করার যে কার্যক্রম, এই কার্যক্রম অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, যে কারণে এই জিনিসগুলো যেন এই জিনিসগুলো মানুষের সামনে না আসে সেই জন্য আসলে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ক্রাইম সিনের আওতায় নিয়ে আসা হয়েছে পুরো এলাকাটি। এবং এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সিআইডির কর্মকর্তারা রয়েছেন, তারা এই পুরো বিষয়টি টেক ওভার করছেন। এর বাইরেও আমরা দেখেছি যে এই জায়গাটিতে আমরা জানি যে 114 জন শহীদকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছিল জুলাই আন্দোলনের সময়। তারপর থেকেই এই গণকবরগুলোর পরিচয় শনাক্ত করার জন্য এক ধরনের দাবি উঠেছিল স্বজনদের পক্ষ থেকে। সেই দাবির অনুযায়ী আদালতের আদেশ মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডির ফরেনসিক টিম তারা এই যে মরদেহ উত্তোলন করে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে এবং সেই কার্যক্রমের আজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। সেই আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কিছুক্ষণ আগে এখানে সিআইডি প্রধান তিনি কথা বলেছেন এবং জানিয়েছেন যে আন্তর্জাতিক যারা ফরেনসিক এক্সপার্ট রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে এই সকল আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিয়ম মেনে এই মরদেহ উত্তোলন করা হবে এবং তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে সেটি পরিবারের সদস্যদের সাথে মিলিয়ে দেখা হবে এবং এদের পরিচয় শনাক্ত করে পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের স্যাম্পলের সাথে মিলে গেলে সেটি তুলে দেওয়া হবে। এখানে একজন হিউম্যান রাইটস ওয়াচের একজন ফরেনসিক এক্সপার্ট রয়েছেন লুইস, তিনিও এই কার্যক্রমে গত 3 মাস ধরে সিআইডিকে সহযোগিতা করছে এবং তিনি এখানে উপস্থিত রয়েছেন। তার উপস্থিতিতেই এই মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হবে এবং উত্তোলনের পরে সেখান থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে আবার সেগুলোকে কবরে শায়িত করা হবে এবং পরবর্তীতে যদি এই ডিএনএ স্যাম্পল যখন পরিবারের সদস্যদের মিলে যাবে, পরিবারের সদস্যরা যদি মনে করে যে তার স্বজনদেরকে তারা নিয়ে তাদের নিজস্ব কবরস্থানে তারা দাফন করবেন, সেটিও করতে পারবেন। সেই প্রক্রিয়াও রাখা হয়েছে এবং এখানে আদালতের আদেশ মেনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ম্যাজিস্ট্রেটের সামনেই এই সকল কার্যক্রমগুলো কিন্তু করা হচ্ছে। সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সিআইডি প্রধান জানিয়েছেন যে আজ থেকে যে কার্যক্রম শুরু হলো, যেহেতু 114টা মরদেহ, এটি বেশিও হতে পারে আবার কমও হতে পারে, তো এখানে বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। যে আসলে কতদিন লাগবে এই কার্যক্রম শেষ হতে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে সকল কার্যক্রম যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হচ্ছে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে পরিবারের সদস্যদের যে আকাঙ্ক্ষা এতদিন যে প্রায় 1.5 বছর হয়ে গেছে তারা তাদের স্বজনরা কোথায় কিভাবে তাদেরকে কবরায়িত করা হয়েছে সে বিষয়টি তারা জানে না, তো তাদেরকে এই পরিবারের কাছে তাদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া, তাদের পরিচয় শনাক্ত করার এই যে কার্যক্রম, এটি সিআইডি বলছে এটি একটি মহৎ কাজ, সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তানিয়া, ধন্যবাদ আশিক। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও এই বিষয়ে আরো তথ্য জানবার জন্য। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলবে এই শুনানি।
সকালে 13 আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক 5 জন মহাপরিচালক। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, ট্রাইব্যুনালের মামলাগুলোর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জুলাই গণঅভ্যুত্থানকালীন যে গণহত্যা হয়েছে তার কয়েকটি মামলা, এর পাশাপাশি যে গুমের মামলা রয়েছে সেই গুমের মামলার কিন্তু আজকে শুনানি রয়েছে। এর মধ্যে জেআইসি সেলের যে গুমের মামলাটি রয়েছে সেই মামলায় আজ সেনা কর্মকর্তা 3 জনকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি হতে পারে। এবং অপর আরও কয়েকটি মামলা রয়েছে, তার মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা সেই মামলাগুলো রয়েছে এবং সেই মামলায় আজকে তাদেরকে হয়তো গ্রেপ্তার দেখানো হতে পারে। যেহেতু আমরা দেখেছি গত যে কার্যদিবস ছিল সেদিন এই মামলায় মানবতা বিরোধী মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু দাখিল করা হয় এবং এদের যেই আসামিরা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্টে তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং সেই অনুযায়ী তাদেরকে 10 তারিখে এই মামলার পরবর্তী তারিখ থাকলেও আজই কিন্তু মামলার পরবর্তী তারিখ হিসেবে আজ আনিসুল হক এবং সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে হাসানুল হক ইনুর মামলা রয়েছে, আজকে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে হাসানুল হক ইনুর মামলা এবং এই মামলায় আমরা দেখি যে এর আগে এই মামলার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা সাক্ষ্য দেবেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন ঘটনায় ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরাও সাক্ষ্য দেবেন। এর মধ্যে কিন্তু 2 থেকে 3 জন সাক্ষ্য দিয়েছেন এবং তারা কিন্তু তাদের ঘটনার বর্ণনায় জুলাই গণঅভ্যুত্থানকালীন যে নির্মমতা নৃশংসতা রয়েছে তা কিন্তু তুলে ধরেছেন। পাশাপাশি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং এই 6 জনের স্বজনরাও কিন্তু এই ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে আমি যদি বলি যে এই কুষ্টিয়ায় যে 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে এর পাশাপাশি তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে কমান্ড রেসপন্সিবিলিটি বা ষড়যন্ত্রের অভিযোগও কিন্তু আনা হয়েছে। সে সকল অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে এবং এই মামলায় কিন্তু তার বিচার কার্যক্রম চলছে। এর বাইরে যদি আমি বলি, যেমনটা বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের বাইরেও আজকে গুমের মামলাটি রয়েছে, যে গুমের মামলায় মোট আসামি 13 জনের মধ্যে আজকে 3 জন মাত্র গ্রেপ্তার রয়েছেন। এই 3 জনই সেনা কর্মকর্তা। এছাড়া এই মামলায় কিন্তু শেখ হাসিনা, তারেক সিদ্দিকীও রয়েছেন, তারাও কিন্তু এই মামলার আসামি। গুমের মামলায় তাদের নির্দেশেই গুম করা হতো এমন কথা কিন্তু বলা হয়েছে অভিযোগে। এবং এই মামলার ভেতরে যদি আমি বলি যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই ডিজিএফআইয়ের এক সাবেক মহাপরিচালক। এর বাহিরে আরও যারা পলাতক করেছেন সেখানে কিন্তু যে আরও কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন। এবং এই সকল মামলা দেখেছি যে আরেকটি মামলা যেটি রয়েছে TFICL এর গুমের মামলা, সেই মামলা কিন্তু কয়েকদিন আগে অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং প্রথম দিনের শুনানি হিসেবে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মিলে যদি বলি জুলাই গণঅভ্যুত্থানকালীন মামলার পাশাপাশি আছে গুমের মামলাও রয়েছে এবং গুমের মামলায় কিন্তু বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এবং খুব দ্রুতই হয়তো এই ধন্যবাদ বিষয়ে মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও নানা তথ্য জানবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সিসিএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় বৈঠকে বসেছে। বৈঠকে উপস্থিত আছেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, যাচাই প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ। সেখানে নৌবাহিনী প্রধান বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। মহান বিজয়ের মাস, বিশেষ সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের
যাদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশের গৌরব করেছি। ভাবে স্মরণ করছি বীরশ্রেষ্ঠ শহীদ গুলামী শহীদ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের যারা দেশের হয়ে রয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের আমি সাদর আমন্ত্রণ এবং ধন্যবাদ। সংগ্রামী সার্বভৌমত্ব রক্ষায়। দর্শক, আমরা নৌবাহিনীর প্রধানের বক্তব্যে এতক্ষণ যুক্ত ছিলাম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার নারী ভোটারদের মধ্যে রয়েছে নানান চাওয়া ও প্রত্যাশা। কোনো প্রার্থীর পক্ষে সেই প্রত্যাশা কতটা বাস্তবায়ন সম্ভব তা বিবেচনা করে এবার ভোট দিতে চান তারা। অনেক নারী মনে করেন বগুড়ার রাস্তাঘাট বেহাল, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং নিরাপত্তাহীনতা তাদের দৈনন্দিন জীবনে বড় সমস্যা। তবে সবার আগে তারা চান নিরাপদ ও স্বাভাবিক চলাচলের নিশ্চয়তা। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। বগুড়ার 12টি উপজেলার 7টি আসনের প্রায় 42 লাখ ভোটারের অর্ধেকই নারী। এই বৃহৎ ভোটার গোষ্ঠী চান তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হোক। মাদ্রাসা, স্কুল, কলেজ এইগুলো যে দুর্নীতি চলে, এগুলো দুর্নীতি মুক্ত আমরা একটা সরকার চাই। আমরা চাইবো অবশ্যই সরকার এমন হোক যাতে আমরা নারীরা রাস্তাঘাটে চলাফেরা সঠিকভাবে করতে পারি, পড়াশোনার পাশাপাশি এমন কিছু করতে পারি যাতে আমাদের হেয় না করা হয়। ভালো ব্যক্তি কামনা করি, যে দল থেকে আসুক, যে জেলাতে থেকে আসুক। নারীরা যে কর্মস্থলে যায় তাদের নিরাপত্তা দরকার, মানে ভালো কোনো কাজের অভিজ্ঞতা দরকার। এরকম ক্ষমতায় গিয়ে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করবেন এমন প্রার্থীকে ভোট দিবেন না বলে জানালেন বগুড়ার নারী ভোটাররা। তারা চান সৎ ও যোগ্য প্রার্থী, যিনি সন্ত্রাস, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ নিয়ন্ত্রণে রাখবেন। আমার যে সরকার আসবে আমাদের ভালো চাইবে, যে আমরা ভালো পজিশনে যাই, যে আমার বাচ্চা কাচ্চা ভালো চাকরি বাকরি পায়, সেই সরকারে আমরা চাই। বর্তমান পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই একটা নিরাপদ হচ্ছে ক্যাম্পাস, নিরাপদ একটা জীবন বা আমাদের নিরাপদ দেশ, এটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। সবচেয়ে দরকার যে নারীদের নিরাপত্তা, যেটা মানে নারীরা একটা জায়গাতে সেফ ভাবে চলতে পারবে, সেফ ভাবে একটা জায়গাতে থাকতে পারবে, সেটা দরকার। শিক্ষার্থীরা জানিয়েছেন পড়াশোনা শেষে কর্মসংস্থান সৃষ্টি, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষার পরিবেশ, রাস্তাঘাটে নিরাপদ চলাচল এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাই তাদের প্রধান চাওয়া। কোন দল থেকে প্রার্থী আসছেন সেটি তাদের কাছে বড় বিষয় নয়, যোগ্য কেউ হলে তাকেই ভোট দিবেন তারা। আমরা যেন সুস্থভাবে রাস্তা চলতে পারি, আমাদের বাচ্চাদের নিয়ে যেত নিশ্চিন্তে ভাবে বাচ্চাদের স্কুলে দিতে পারি, এটাই আমাদের চাওয়া। আমরা চাই যে মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর লোকেরা যেন জিনিসপাতির দাম কমাতে পারে, আমরা যেন আমাদের আয়ের ভিতরে থাকতে পারি। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গরিব মানুষের জন্য সাশ্রয়ী জীবনযাত্রার ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা তাদের প্রধান দাবি। তারা মনে করেন শুধু নারীদের উন্নয়ন নয়, নারী পুরুষ সমানভাবে উন্নয়নের সুযোগ পাবেন এমন নেতৃত্বই দরকার। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া। 3 দফা দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিটি। ভবনের মূল গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এই কর্মসূচির অংশ হিসেবে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল দোকান মালিক, কর্মচারী, ব্যবসায়ী ও যন্ত্রাংশ বিক্রেতারা। আন্দোলনকারীরা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বাস্তবায়নের ফলে সরকার সারা দেশে মোবাইল ব্যবসায়ীদের ব্যবসার পথ বন্ধ করেছে। সরকার তার সিদ্ধান্ত বদল না করলে আন্দোলন চলবে বলেও জানান তারা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বন্ধ রয়েছে দেশের সব মোবাইল যন্ত্রাংশ ও মেরামতের দোকান। 3 দফা দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, সেখানকার খবর জানানোর পাশাপাশি এই মোবাইল কোম্পানির সাথে যারা জড়িত, অর্থাৎ দোকান মালিক বা কর্মচারী যারা রয়েছেন, তাদের এই দাবি নিয়ে তারা আসলে এই আন্দোলন কতদিন চালিয়ে যাবেন? কারণ সরকার এর মধ্যে তো আসলে সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়েছে, সেই বিষয়ে আসলে তারা পরবর্তীতে এই আন্দোলন কতদিন চালাবেন এবং যেহেতু আজকে যন্ত্রাংশের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে,
সাধারণ মানুষের দুর্ভোগের কথাও আসলে তারা ভাবছেন কিনা? তানিয়া, এই মুহূর্তে শিশু মেলা থেকে আগারগাঁও মোড়গামী যে সড়কটি রয়েছে সেই সড়কের এক পাশে কিন্তু অবস্থান চলছে এবং বিপরীত পাশে কিন্তু মিছিল চলছে। সেই হিসেবে প্রথমে যেটা বলতে হয়, শিশু মেলা থেকে আগারগাঁওগামী দুই পাশের সড়কই কিন্তু এখন বন্ধ। সকাল 10টার কিছু পর থেকে মূলত 3 দফা দাবি নিয়ে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যে সংগঠন, সেই সংগঠনের ব্যানারে ঢাকা শহরের যত মোবাইল ব্যবসায়ী আছেন এবং দোকান রয়েছেন, সেই দোকানের মালিক, ব্যবসায়ী এবং কর্মচারীরা সকলেই কিন্তু এসে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। প্রাথমিকভাবে তারা ভবনের এক পাশে অবস্থান নেয় এবং সকাল 10:15টার দিকে তারা ভবনের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় এবং তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংস পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই মুহূর্তে এই সড়কে যান চলাচল কিন্তু পুরোটি বন্ধ। এখন যদি কর্মসূচির কথা বলি তানিয়া, যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন সরকার গত 2 মাস আগে একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এমনটি তারা দাবি করছেন এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা গত 1 মাস 7 দিন ধরে সরকারি বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ের সাথে কিন্তু বারবার বসতে চেয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। কিন্তু এই 1 মাস 7 দিনের মাথাতেও সরকার কোনোভাবেই কিন্তু, যেহেতু তাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি, সেই হিসেবে কোনো ধরনের আর পথ খোলা না থাকার কারণে কিন্তু তারা আজকে রাজপথে নেমেছে। এবং মোবাইল ব্যবসায়ী মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সম্পূর্ণ অন্যায্যভাবে কিন্তু এনইআইআর সিস্টেমটি সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে দুটি বিষয়, একটি পক্ষ বলছে তারা এনইআইআর যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন কিন্তু একেবারেই চান না এবং অপর পক্ষটি বলছেন যে এটি অবশ্যই সকল পক্ষের সাথে আলোচনা করে এবং আলোচনার মাধ্যমে সকলের মতামত নিয়ে কিন্তু বাস্তবায়ন করা উচিত। যেমনটি একটু আগে বলছিলাম যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ব্যবসার সঙ্গে যে সকল মালিকরা এবং কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আসছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিল সহকারে এখনো শতাধিক মানুষ এসে যোগ দিয়েছেন এবং সব মিলে এখানে প্রায় 10,000-এরও বেশি মানুষ বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। যেমনটি বলছিলাম যে মোবাইল ব্যবসায়ীর মালিকরা, মোবাইল দোকানের মালিকরা কিন্তু বলছেন যে সম্পূর্ণ অন্যায্যভাবে জনগণের কথা চিন্তা না করে এবং দেশকে তথ্য প্রযুক্তি খাত থেকে পিছিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিংবা এবং যন্ত্রাংশ মেরামতকারীরা কিন্তু রাজপথে থাকে এবং তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যায়। ধন্যবাদ ভাস্কর। ঋষি ফিরবো আমরা, যদি এই বিষয়ে সরকারের সাথে তাদের কোনো ধরনের বিষয়টি ফয়সলা হওয়ার সুযোগ হয় সেই খবর তো জানবো, একই সাথে আন্দোলনের খবরও জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ভাস্কর হাজারি ছিলেন এতক্ষণ আমাদের সাথে। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। শনিবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি বা আইপি ইস্যু করা হবে। প্রতিটি ইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে। গেল 1 আগস্ট থেকে যেসব আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন করতে পারবেন, আর একজন আমদানিকারক শুধু একবার আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দরদাম জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, আমরা সংবাদে বলছিলাম যে হিলি যেই বন্দর, সেখানে আমদানি করার একটি অনুমতি দেবে সরকার, সেই খবর নিশ্চয়ই এর মধ্যে সেখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছে। এই আমদানি করার সুযোগের কারণে কি পেঁয়াজের দাম কমার কোনো রকম সুযোগ তৈরি হয় কি না, নাকি যেভাবে বলা হচ্ছে যে সর্বোচ্চ একজন 30 টন পেঁয়াজ আনার অনুমতি পাবেন এবং যিনি আনবেন তিনি আর দ্বিতীয়বার আনার সুযোগ পাবেন না, এর ফলে আসলে বাজার নিয়ন্ত্রণে আসা সম্ভব কিনা? আমদানির অনুমতি দেওয়ার
যে আজকে সরকার সেক্ষেত্রে হিলিস্তর মন্ডল যে পেঁয়াজ আমদানি করবে আমদানিকারকরা। তবে আমদানিকারক যেটি বলছেন যে আসলে সরকার পক্ষ থেকে যে 50 জন ব্যক্তিকে অনুমোদন দেওয়া হবে, সেই 50 জন ব্যক্তির মধ্যে হিলি স্থল বন্দরের আমদানিকারকরা পাবে কিনা এটা নিয়ে তারা একটা সংশয়ের মধ্যে আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আসলে 50 জন ব্যক্তিকে যে 30 টন করে দেওয়া হবে আমদানি অনুমতি। তো এই ক্ষেত্রে 50 টন করে যদি 30 টন করে যদি একজন আমদানিকারক যদি ভারত থেকে আমদানি করে, পরবর্তীতে সেই সুযোগ আর থাকছে না আমদানি করতে, সেক্ষেত্রে আসলে পেঁয়াজের দামটা কমানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমদানিকারকরা যেটি বলছেন যে এই 50 জনকে 30 টন করে না দিয়ে যদি সরকারের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া হয় ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য, সেক্ষেত্রে দামটা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে এবং আমদানিও তারা পর্যাপ্ত করতে পারবেন বলে আমদানিকারক আমাকে জানিয়েছেন। তানিয়া। সামিউল ইসলাম আরিফ, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে। দর্শক সহকর্মী সামিউল ইসলাম আরিফ এতক্ষণ ছিলেন আমাদের সাথে। সরকারি দামে সার পাচ্ছে না নাটোরের কৃষকরা। তারা জানান বেশি দাম দিয়েও সার পাচ্ছেন না তারা, তাই বাধ্য হয়ে তারা সার কিনতে ছুটছেন রাজশাহী ও নওগাঁর বাজারে। তাদের অভিযোগ, সারের সিন্ডিকেট ভাঙতে সরকার কঠোর উদ্যোগ নিলেও নাটোরের সব সিন্ডিকেটের জালে তারা এখনো বন্দী। বুলবুল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কত করে বেচছেন? 1050। তো বেশি। এই বাগবিতণ্ডা নলডাঙ্গা বাজারে একজন কৃষক এবং সার ডিলারের মধ্যে। কারণ সরকারি দামের চাইতে বেশি দামে সার বিক্রি করতে চাচ্ছেন ডিলারের ম্যানেজার। কৃষকদের অভিযোগ, ডিলারের ম্যানেজার বস্তাপতি ডিএপি 1600 টাকা এবং পটাশ 1150 টাকা দাম চান কৃষকদের কাছে। ডিআরপি চাচ্ছে হচ্ছে যে 1600 আর পটাশ আছে 1100। হাটের দিনে লেগেছি টিএসপি লেগেছি 1800 টাকা একটা, পটাশ 2900 টাকা, টোটাল দুইটা। সব দোকানে এরা সারের দাম বেশি লিখছে, বলছে যে সার নাই, সার নিতে আসলে সার দেয় না আমারে। কৃষকদের সাথে সেই কথোপকথন ধরা পড়ে 71-এর ক্যামেরায়, কিন্তু মুহূর্তেই সেই কথা অস্বীকার করেন সেই ম্যানেজার। বলেন সরকারি দামেই সার বিক্রি হচ্ছে। খবর পেয়ে ডিলার নাসির হক ছুটে আসেন। তিনিও বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করেননি। না না না, আমরা কেন বুঝবো? সার দেখবে আগে, এখন বলবেই তো, ওনারা তো বলবেই। ওনারা শুনেন, না 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 না, আমরা কোনোদিনই বিক্রির অনুমতি নাই, আমরা বিক্রি করবো না। আমরা ওনারা সার পাবে, ওনাকে সার আমরা রোববারে দেবো। আমাদের মামনাগরে আছে, মামনাগরেও দেবো। না, বরাদ্দ আছে পর্যাপ্ত পরিমাণ। গোডাউনে হয়েছে গাড়ির সংকট, একবারে মাসের প্রথমে তো একবারে চাপ পড়ে। মনে করেন আমরা 137 জন ডিলার, একবারে তো কভার করা সম্ভব না। এই নলডাঙ্গা এলাকার আরো বহু কৃষকের অভিযোগ, বড় মৌসুমের শুরুতে বীজতলা তৈরি, পেঁয়াজ, আলু, সবজি সহ নানা ফসলের জন্য এই মৌসুমে প্রচুর সার দরকার, কিন্তু দামের কারণে সার কেনা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে রাজশাহীর তাহেরপুর এবং নওগাঁর আত্রাই থেকে সার আনছেন। এ নিয়ে কৃষকরা বিক্ষোভও করেছেন। একই চিত্র দেখা গেল চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়ও। লাইন ধরে 2-3 দিন দাঁড়া থাকার পরও আমরা ডিলারের কাছ থেকে সার পাচ্ছি না। গতবার কিনেছি 1300 টাকা বস্তা, ওগুলা বস্তা কিনেছি আপনার 1800, 1700, 1900। মানে দুঃখের কথা কি কব, মনে হয় আবাদ করে বাদ দিয়ে দেয়। এসব বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি নাটোর জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি, নাটোরের জেলা প্রশাসক। তবে সরকারি রেটের চাইতে বেশি দাম নিলে ডিলারদের লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির আশ্বাস দেন জেলা কৃষি উপপরিচালক। এখন কোনো ডিলার যদি বেশি দামে বিক্রি করতে করে এই সার, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। যদি কোনো ডিলার এরকম করে থাকে, তার ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নেব, এবার কোনো আমাদের ভুল নেই। সার নিয়ে অনিয়মের সাথে জড়িত ডিলারদের কঠোর শাস্তির শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন করে কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি তোলেন কৃষকরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আমরা সংবাদে দেখছিলাম যে তার কৃষকরা সার পাচ্ছেন না, তাই তারা ছুটছেন রাজশাহী এবং নওগাঁর বাজারে। সেখানে কি তারা সার পাচ্ছেন নাকি সেখানে আসলে তাদের সার পেতে সমস্যা হচ্ছে?
তানিয়া আসলে নাটোরের যে মোকাম সেখানে কিন্তু নাটোরের যে ব্যবসায়ীরা রয়েছে সার ব্যবসায়ী তারা কিন্তু ঠিক মতন সরকারি দামে সার বিক্রি করছেন না এই কারণে এবং তারা বলছেন যে গোডাউনে সার নেই, সরকার থেকে এখনো বরাদ্দ দেয়নি এবং যারা বরাদ্দ পেয়েছেন তাদের এখনো অ্যাপ্রুভাল কৃষি অধিদপ্তর থেকে যে গোডাউনে মাল এসেছে সেটি হিসেব নিকেশ করে অনুমোদন হয়নি এমন কথা এরকম দোহাই দিয়ে তারা কৃষকদের কাছে সার বিক্রি করছেন না এবং যারা যতটুকু বিক্রি করছেন সেখানে বেশি দাম নিচ্ছেন এবং এইখানে আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে যে এখানে এই যে সিংড়া উপজেলাতে আমরা রয়েছি, এখানে সিংড়া শহরে এই কৃষকরা লাইন ধরে সার কিনছেন। এখানে ডাহিয়া ইউনিয়নের কৃষকরা এসেছেন। কি অবস্থা, সার আপনারা ঠিক মতন পাচ্ছেন? ওই সিরিয়ালে পাচ্ছে, মানে কতটুকু চেয়েছিলেন কতটুকু পেলেন? পরিস্থিতি খুবই নাজুক। যে পরিমাণ আমাদের এখানে জমি আবাদ হচ্ছে সেই পরিমাণ আমাদের তো 100 ভাগের 1 ভাগ লোক আসেনি, বুঝলেননি? আমরা একটু ডিলারের সাথে কথা বলতে চাই, একটু জায়গা দেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনার ডিলার পয়েন্টটা তো ডাহিয়া ইউনিয়নে থাকে। হ্যাঁ, আপনি সিংড়া শহরে বেচছেন? না, সিংড়া শহরে মানে ডাহিয়া ইউনিয়নে প্রথম কথা হচ্ছে গাড়ি ঢুকে না। গাড়ি নিয়ে 700 বস্তা 800 বস্তা গাড়ি আসে, ওখানে যায় না, রাস্তার সমস্যা 1 নম্বর। 2 নম্বরে কৃষকদের যে সমস্যা হচ্ছে এই বাড়তি সমস্যা না, কৃষকের বাড়তি দাম লাগবে কেন? এখান থেকে লাগতেছে না, সেটা হয়তো লাগতেছে, কিন্তু আমি তো ধরেন এখানে নিরুপায় হ্যাঁ আমাকে এনে দিতে হচ্ছে। আমার ওখানে পয়েন্ট আছে, গোদামে মালও আছে, সবই আছে। এখানে কেন মানে যে ধরেন টিএসপি আসছে 100 বস্তা, ওখানে যা বিতরণ করতে পারে না, এক কোনাতে আমার সেন্টার গোটা ইউনিয়নের লোক সেখানে যাইতে সমস্যা তাদের। আমার নাম বিশ্বনাথ। এখানে আসতে সুবিধা? হ্যাঁ, এখানে আসলে কৃষকদের ডিলাররা বলছেন তারিয়া তাদের কিন্তু সুবিধার্থে এই সিংড়া উপজেলা হেডকোয়ার্টার এইখানে তারা ডিলার পয়েন্ট দিয়ে বসে আছে এবং এই উপজেলা হেডকোয়ার্টারে তারা এইখানে কমপক্ষে 7 থেকে 8টি ডিলার তারা সার বিক্রি করছেন, অথচ ইউনিয়ন পর্যায়ের ডিলাররা থাকার কথা সেখানে তারা নেই এবং এই কৃষকরা দূরে 20 কিলো 30 কিলো কোনো কোনো ক্ষেত্রে 40-50 কিলো দূর থেকে বাড়তি খরচ তারা দিয়ে গাড়ি ভাড়া করে এসে এখান থেকে সার কিনছেন এবং আমাদের এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু সব জায়গায় ন্যায্য মূল্যে সার বিক্রি শুরু হয়েছে, কিন্তু ডিলার কৃষকদেরকে যে দূর থেকে আসতে হচ্ছে তার জন্য কিন্তু কৃষকদের খরচ বাড়ছে এবং একই সাথে কৃষকরা বলছেন যে তারা যে পরিমাণ সার চাচ্ছেন, যে কয় বস্তা সার তারা চাচ্ছেন সেই চাহিদা মতন সার পাচ্ছেন না এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। একটু বলবেন আঙ্কেল যে কয় বস্তা সার কি চাহিদা মতন পাচ্ছেন না? কত বস্তা চেয়েছেন নাকি এখনো জাননি আপনি? না, যায়নি। আচ্ছা, যারা কিনেছেন এরকম একজনের সাথে আমরা একটু কথা বলি। কত বস্তা চেয়েছিলেন ভাই, কয় বস্তা পেলেন আপনি? ভাই সারের কথা আর বললেন না, লাগবে হলো 65 বস্তা সার, সার পেয়েছি মাত্র 12 বস্তা। একটু দেখেন, 65 বস্তা সার চেয়ে 12 বস্তা সার পেয়েছেন, এরকম পরিস্থিতি। তার মানে সার কিন্তু ডিলাররা পর্যাপ্ত পরিমাণ সার কৃষকদেরকে দিচ্ছে না, সে কারণে ফসল ব্যাঘাত ঘটতে পারে ফসল উৎপাদনে। তানিয়া, এটি আমাদের নাটোরের সারের পরিস্থিতি। ধন্যবাদ বুলবুল। নিশ্চয়ই ফিরবো আমরা সারের খবর জানার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী নাটোর থেকে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।